যারা লাওসের উদ্দেশ্যে আসতে চান তাদের আপনাদের আমি হাত পাও ধরি, কেউ লাওসে আসেন না ভাই। লাওসে কোনো কাজ নাই। আপনারা যদি বলবি $600 $700 এগুলো সব মিছা কথা, সব প্রতারক এইগুলা। এখানে কোনো কাজ কামের ব্যবস্থা নেই ভাই। পরে আপনি 10টা পাহাড় পাড়ি দিছি না খেয়ে দিয়ে, আগের দিন 24 ঘন্টা না খেয়ে দিয়ে, খাওয়া বন্ধু আমাদের, খাওয়াই দেয় না। ফ্যামিলির করুন পরিণতি। আম্মা ধরেন অসুস্থ, প্রত্যেক দিন ধরেন ডাক্তারের কাছে নেওয়া লাগতেছে। আমার ছোটো বোনের গয়নাগাতি ছিল, সেইগুলো বিক্রি করে আমার আজকে 3-4 মাস কিস্তি চালাইছে। এই মাসে এখনও ধরেন আমি কিস্তি দিতে পারিনি। কিস্তিওয়ালা বারবার ধরেন আমাকে ফোন দিচ্ছে, বাড়ির উপর অনেক প্রেশার করতেছে, কোনো দিক থেকে কোনো অপশন নাই। আমি ধরেন একদম মানে মরিয়ে শেষ হয়ে গেছে আমি, ঠিক আছে। ফ্যামিলি চালাচ্ছে বলতে আমার ধরেন ছোটো বোনাই আছে একটা, সে ধরেন ওই 15-20 হাজার টাকার একটা চাকরি করে। সে ওই মাঝে মধ্যে ওই কিছু দিলে দেখা যাচ্ছে বাজারঘাট করলে, সেখান থেকে সে বাজারঘাট আমার বোন যে মানে আমার বাড়িতে দিয়ে আসতেছে, তারা সেটা খেয়ে থাকতেছে। খুবই করুণ পরিণতি। আমার ধরেন কোনো আর্থিক কোনো জায়গা জমি নাই, কোনো কিছু নাই, বাপে অসুস্থর কারণে কাজ করতে পারে না, ঠিক আছে। আমাকে এইভাবে আশ্বাস দিয়ে আনছে। আচ্ছা আমারে বলেন আজকে সকালবেলা এক কাজের কথা বলে, বিকালে আর এক কাজের কথা বলে, সন্ধ্যায় আর এক কাজের কথা বলে, আমাকে খালি সান্ত্বনা দেয়। আমি ওই ব্লকগুলো উপরে আপনি 4-5টা ব্লক চাপাইছি, 25 কেজি 30 কেজির ব্লকগুলো, এবং সিমেন্ট ছিল এবং লোক ছিল। সে আপনার এক একটা আপনার এইগুলা আপনার মাছাগুলা আমার গার উপর সব ভেঙে আমি নিচে পড়ে গেছি, ওই ব্লক সহ ওই মাছা সহ আমি নিচে পড়ে গেছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের সাথে কথা বলবো লাওস প্রবাসীদের কিছু দুঃখের বিষয়ে, বিশেষ করে যারা এখানে এসে কাজ করতে এসে নিজের সর্বোচ্চটুকু না করে অথবা কিস্তিতে টাকা তুলে ভালো একটা জীবন গড়ার উদ্দেশ্যে পাড়ি দিছে, তাদের যে করুণ অবস্থা তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথমে পরিচয় হন ভাই, আপনার নাম এবং পরিচয়টা আগে দেন। আমার নাম মোহাম্মদ হাসান, আমার দেশের বাড়ি কুষ্টিয়া, কুমারখালী থানা। শুরু থেকে বলেন এখন কি আসলে আমি আপনার ঢাকাতে গার্মেন্টস সেক্টরে জব করতাম। আপনি আমার দিকে তাকায় কথা বলেন, তাহলে ক্যামেরার দিকে আপনার আনকমফোর্ট হইতেছে, আপনি এভাবে বলেন। হ্যাঁ মানে কাহিনীটা কী হয়েছে আবার বলেন, মানে যাতে মানুষ বুঝে মতো। হ্যাঁ, আমি ঢাকাতে গার্মেন্টস সেক্টরে জব করতাম। সেখানে মোটামুটি ফ্যামিলির চলার জন্য ভালো একটা স্যালারি মোটামুটি আর্ন করতাম। আমার ফ্যামিলিতে বাবা মা আছে এবং ছোট একটা বোন আছে এবং আমি। বাবা অসুস্থর কারণে কাজকাম করতে পারে না। পরে আমার এলাকার এক দালাল আমাকে বলছিল যে হলো চায়নাতে নিয়ে যাবে গার্মেন্টসের কাজ। পরে আমি বললাম চায়নাতে গার্মেন্টসের কাম বেতন কীরকম কী হবে। পরে আমাকে বলল যে ভাই আপনি হলো চায়নাতে যেহেতু গার্মেন্টসে বাংলাদেশে যেহেতু গার্মেন্টসে কাম করেন, ভালো একটা স্যালারি আর্ন করেন, সেক্ষেত্রে আপনি চায়নাতে চলেন। চায়নাতে গেলে আপনি ভালো একটা স্যালারি আর্ন করতে পারেন, 70-80 হাজার টাকা স্যালারি আর্ন করতে পারবেন। এর জন্য আমি পরে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে আমাদের হইলো আপনার ঢাকাতে এজেন্সি আছে, সেই এজেন্সির নাম হলো রেড অ্যান্ড গ্রিন লিমিটেড। এটা হলো আপনার চেয়ারম্যান বাড়ি বনানী। সেখানে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ওখানে সিলেক্টেড কী বিষয় আশায় হয়েছিল এটা আমি শিওর না, কিন্তু পরে আসার পরে আমি ধরেন কিছু টাকা পয়সা দিলাম। দেওয়ার পর আমাকে বলল ঠিক আছে ভাই সমস্যা নাই, আপনি ইন্টারভিউতে পাস করছেন, আপনি হলো টাকা দেন। পরে আমি প্রথমে লাখখানিক টাকা দিই। লাখখানিক টাকা দেওয়ার পরে আমারে বললো ভাইয়া 15 দিন যাওয়ার পর আমারে বললো ভাইয়া ভুল করে তো লাওসে ভিসা লেগে গেছে। আপনার দেওয়ার কথা ছিল চায়না, আমার দেওয়ার কথা ছিল চায়না। আমার পরে এসে বলতে তো ভাইয়া ভুল করে তো চায়নাতে হয় নাই, আপনার ভুল করে লাওসের যেই ভিসাগুলো এই পাসপোর্টগুলো ছিল সেই ভিসা পাসপোর্টেরগুলোর সাথে আপনাদের পাসপোর্টটা লেগে গেছে। আমি বললাম ভাইয়া এটা কী করে সম্ভব, ভুল করে হলো চায়না থেকে লাওসে কীভাবে যায়। পরে আমাকে বললো যে হলো ভাই দেখেন আসলে ওখানে লাওসের জন্য কিছু পাসপোর্ট ছিল, ওদের সাথে আপনাদেরটা রাখছিল, রাখার কারণে হইলো ভুল করে লেগে গেছে। আচ্ছা ভাই ওখানে তাহলে আমি তো ওখানে তো যেতে চাচ্ছি না। বলে যান সমস্যা নেই। বললাম আমি কাজ না জানলে আমি বিদেশে যেয়ে কী করবো, আমি বিদেশে যেয়ে কী করবো। পরে বললো ভাইয়া সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, আপনি হইলো যে ওখানে সহজ একটা কাজ আছে কেবল টেরের কাম। আমি বললাম কেবল টেরের কাম আমি তো এটা কখনো দেখি নাই। পরে সে আমাকে মোবাইলে অনলাইনে বাইর করে দেখাইলো আপনার বিদ্যুতের যেই তারগুলো টানানো হয় তার নিচে যে পাতলা শিটগুলো টানানো হয় সেটার জন্য, যেটা হলো এই কাজ। এবং আপনার হলো ওই কাজ যদি না হয় রেস্টুরেন্টের কাজ দেবে, রেস্টুরেন্টের কাজ না হলে যে কোনো কোম্পানিতে কাজ দেবে। ঠিক আছে ভাইয়া বেতন কত হবে, বললো যে $600 বেতন। আমি বললাম $600 বেতন এই জায়গাও কোথায়, $600 বেতন সমস্যা নেই। বললাম টাকা লাগবে কত, বললো 3.5 লাখ টাকা লাগবে। পরে আমি বললাম ভাইয়া দেখেন আমার ফ্যামিলির এই কোন পরিণতি, আমি 1 লাখ কামাই করি, আমি যদি
ফ্যামিলিতে যদি টাকা দিতে পারি তাহলে আমার ফ্যামিলিটা বাজার খেয়ে চলতে পারে, না হলে চলতে পারে না। কারণ আমার বাবা অসুস্থ, আমাদের ধরেন কোনো জায়গা জমি আর্থিক কোনো কিছুই নাই। আমার 3 শতক উপর একটা ঘর আছে, সেই ঘরটুকু বন্দুক থেকে ধরেন টাকা নেওয়া। আমি টাকা ম্যানেজ করতে পারি না। পরে আমার দালাল বললো আপনি এই ব্যাংকে থেকে নেন, ওই ব্যাংকে থেকে নেন, প্রবাস কল্যাণ ব্যাংকে যান। আমি ওখানে গেছিলাম, লাউসের কথা শুনে তারা হলো টাকা দেয় না, যে নতুন কান্ট্রিতে। পরে আমি দালালের বললাম যে ভাই আমার তো এইভাবে টাকা দিচ্ছে না এখান থেকে, তাহলে আমি কীভাবে কী করব। পরে বলতে হচ্ছে সমস্যা নেই, আপনি ওখানে যে এর ভাই আমার দালালে মানে বড় ছোট ভাই, সে হলো চায়নাতে থাকে। সে চায়নাতে থাকে মানে মূলত সে ওখান থেকে ডিল করে। এখানে এর বড় ভাই হলো, তার দালালের নামটা কি? আমার যেটা ছিল এটা হলো সুজন, আর হলো মানে মেন হলো সুজনের হলো ছোট ভাই সজল। ওর অফিস কোথায়? সজল এবং চায়না ওর নাম সজল এবং আপনার হলো আশিক, মানে সবাই সজল বলেই চেনে। আচ্ছা, ওর অফিস কি গ্রামে কুষ্টিয়া নাকি ঢাকা? না, ঢাকা তো অফিস, বনানী চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, পরে বলো। পরে আমারে বললো তারে ফোন দিলি ফোন ধরে না, ফোন যদিও দেওয়া হয় সে আমারে বলে হ্যালো হাসান কেমন আছো, গুড ইভিনিং, খাইছো, এই পর্যন্ত শেষ, আর কোনো রিপ্লাই দেয় না। পরে আমি বললাম যে ভাইয়া এটা কোনো কথা হলো? পরে তার ভাই যে সুজন মানে যে বড়, এরপরে বললো ভাইয়া সমস্যা নেই, আমি যা করার আমি করব, সমস্যা নেই। আচ্ছা তাহলে বেতন কত হবে? বললো 70-80 হাজার টাকা বেতন হবে। হ্যাঁ, লাউসে। আমি বললাম, পরে আমি আমার একটা বোনে আছে, বোনের সাথে আমি দেখলাম যে ইউটিউবে ঢুকে যে আসলে এখানের আর্থিক কী অবস্থা, অর্থনীতির অবস্থা। পরে দেখি এখানকার অর্থনৈতিক অবস্থা খুবই বাজে, আমাদের বাংলাদেশের চাইতেও টাকার মান কম। আমাদের আপনার এখানকার 1 লাখ টাকা, আমাদের বাংলাদেশে 500 টাকা। আর এখানে কোনো ওই ধরনের কোনো কাজ নাই। পরে আমি তাদেরকে জিজ্ঞালাম যে ভাই আপনি বললেন এখানে এই ক্যাবেল ট্রেনের কাম আছে, রেস্টুরেন্টের কাজ আছে, এই আছে ওই আছে। সে আমাকে বললো ভাইয়া সমস্যা নেই, আপনার যদি এই কাজ ভালো না লাগে আর এক কাজ দেবো, আর এক কাজ ভালো না লাগলে আর এক কাজ দেবো, যদি একান্তই যদি না পারেন সেক্ষেত্রে আপনি হলো বাংলাদেশে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। পরে বললাম ভাইয়া দেখেন আমার ফ্যামিলির এই করুণ পরিণতি, এখন আমি টাকাটা ম্যানেজ করে দেবো ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেক মাসে যদি আমি স্যালারি না দিতে পারি আমার ফ্যামিলি কিন্তু না খেয়ে মারা যাবে। কারণ আমার কোনো জায়গা জমি নয়, কোনো কিছু না, আমি সেই জিনিসটা বিক্রি করে আমি হলো কিস্তিটা দেবো। পরে লাস্টে কোনোরকম করে আমাকে আনলো। পরে আমি বললাম ভাইয়া আমার তো টাকা ম্যানেজ করতে পারতেছি না, 50,000 টাকা শর্ট আছে। পরে বললো সমস্যা নেই, ওখানে আমার শ্বশুরের ফ্যাক্টরি আছে সজল, যে এই হলো চায়নাতে বিয়ে করছে, আর শ্বশুরের নাকি ফ্যাক্টরি আছে লাউসে, গার্মেন্টস। পরে বললো এখানে এনে দেবে, কাজ কতদিন? এক সপ্তাহের ভিতর কাজ হবে, 1 সপ্তাহের ভিতর কাজ হবে, ভালো কথা। আসার পর আপনি 2 মাস বসে রয়েছি, তাও আমাদের টিআরসির কাগজপাতি দেয় না। এই সমস্যা। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা ঢুকাইছে। ট্যুরিস্ট ভিসা ঢোকানোর পরে আপনার এখানে এসে পরে আবার ভিসা লাগানোর জন্য বইপাতি নিয়েছে, আপনার 2 মাসের মধ্যে কোনো কাগজপাতি দেয় না। আর বলে কাগজপাতি ছাড়া এখানে কোনো কাজ দেওয়া সম্ভব না, পুলিশই ধরবে। পরে কাজ কাম দেওয়ার পরে এসে দেখলাম বললো কোম্পানি, এখানে এসে ভাইয়া কোনো কোম্পানি নেই এই দেশে কোনো কোম্পানি নেই। এই দেশে যে কোম্পানিগুলো বলে যে এখানে কোম্পানি আমাদের বলছিল লুয়াং সোমার কোম্পানি লিমিটেড, আসলে এখানে ওই ধরনের কোনো কোম্পানি নাই, জাস্ট ফেক অনলাইনে একটা আমি পরে অনলাইনে চেক দিছি পরে যে কোনো কোম্পানি আসে নাকি। এখানে আসার পরে চেক দিয়ে দেখি কোনো কোম্পানি নেই। পরে আমি দালালে বললাম যে ভাই এখানে কোনো কোম্পানি নেই, কিছু নেই, তাহলে কীভাবে কি আমাদের আনলেন? আর আপনারা বললেন আসলি কোম্পানিতে থাকা, কোম্পানিতে খাওয়া, $600 বেতন, তাহলে এখানে তো কিছুই নাই। আমাদের 2 মাস থাকা পর আমার এক সাইডে কাজে পাঠাইলো, আমাদের সোলারের সাইডে কাজে পাঠাইলো। একটা পাহাড় আপনার মিনিমাম 200 টালার উপরে পাহাড়, আপনার একটার অ্যাঙ্গেল আপনার ইস্পাতের অ্যাঙ্গেল প্রায় আপনার 20 থেকে 30 ফিট লম্বা হবে এবং 25-30 কেজি ওজন। এটা কাঁধে করে আপনার উপর থেকে নিচে নামতে হবে, পাহাড়ের নিচে থেকে আবার উপরে উঠতে হবে। পরে আমার একটু আপনার হলো শ্বাসকষ্টর প্রবলেমের কারণে আমি ধরেন করতে পারিনি। পর আমার ওখান থেকে নিয়ে আসার কথা বললাম ভাই আমি এই কাজ করতে পারবো না। পরে করতে পারবে না, তারা কোনো অ্যালাউ করে না। 2-1 বেলা করার পরে আমার ওখানে ধরে না তারা খাওয়া বন্ধ করে দিল চায়নারা। একদিন পরে যখন কাজ করতে যেতে পারবো না তখন আমাদের খাওয়া বন্ধ করে দিল। খাওয়া বন্ধ করে দেওয়ার পরে কি করব? পরে আপনার আসার পরে আমারে বললো যে হলো বাকি আরও 5টা পোলাপান ছিল সেইগুলো, তাদের মধ্যে আমি সিনিয়র ছিলাম। পরে বললো যে তুমি হলো সবগুলা পোলাপান নিয়ে আসতো। আমি পরে সবাইরে আমি বললাম যে ভাইয়া তোমাদের যদি সবাই তো নিজের টাকা খরচ করে আসছো, যদি তোমরা করতে পারো তাহলে করো, না পারলে করো না। আমি করতে পারবো না, আমার শরীর ভালো না, আমি করতে পারবো না, কারণ আমি সবসময় গার্মেন্টসে কাজ করছি, আমি কোনো সময় রোদের কাজ করতে পারি নাই। সেক্ষেত্রে পরে আমি কি করব? পরে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে গ্রুপ করলে সবাই আমার এজেন্টির সাথে এখানকার আমার দালালের সাথে কথা বলে আপনার ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে আপনি 10টা পাহাড় পাড়ি দিছি না খেয়ে দিয়ে, আগের দিন 24 ঘন্টা না খেয়ে দিয়ে, খাওয়া বন্ধু আমাদের।
মানে খাওয়াই দেয় নাই? খাবার দিই নাই, প্রথম দিন খাবার দিয়েছে, যখন বলছি কাজে আর যাবো না সেক্ষেত্রে পরে আর হলো খাবার দিই নাই। আচ্ছা। খাবার দিনের পরে তাদেরকে আমরা জানাইছি, জানার পর অনেক গ্যাঞ্জাম করার পরে পরে আমাদের বললো তোমরা হলো মেন রাস্তা পর্যন্ত আসো, সেক্ষেত্রেই করো। ওই দিন ভাইয়া বৃষ্টি হয়েছে, ছোটো ছোটো পোলা মানে এখানে দেখাচ্ছে কারোর বয়স আপনার 20 বছর, কারোর বয়স 24 বছর, কারোর 25 বছর, কারোর 18 বছর, মানে বয়স বাড়ায় এইভাবে হলো করে নিয়ে আসা হয়েছে। আসছে আর কি। হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। আচ্ছা, সবাই বললো যে ভাই আপনি যেহেতু পারতেছেন না আমরাও পারবো না। তার ভিতর 2টা ছেলে কাজে গিয়েছিলো প্রথমে, হ্যাঁ। 2টা ছেলে কাজে গেছে। কাজে যাওয়ার পরে আপনার ওরা 1 ঘন্টা কাজ করে আসার পরে মানে এসে এমনভাবে অবস্থা হয়েছে, খারাপ ভাষায় বললো যে ভাই মাথা ভিতরে চলে গেছে, সম্ভব না এখানে এই কাজ করা, জীবনে বাঁচতে গেলে ভাই টাকার দরকার আছে ঠিক আছে, কিন্তু এইভাবে তো সম্ভব না। পরে বললাম কী করবা? পরে ভাইয়া সব কিছু হলো না খেয়া দেওয়া রয়েছে। পরে ওইভাবে আমরা পলাইছি বলতে দালালে বলে চলে আসো। পরে 10টা পাহাড় পাড়ি দিচ্ছি আমরা, পাহাড় পাড়ি দেওয়ার পরে এসে মেন রাস্তায় এসে দালালে বলছি, দালাল টাকা দিয়েছে। টাকা দেওয়ার পর আইসি, আসার পরে এখন আবার আমাদের কনস্ট্রাকশনের সাইডে পাঠাইছিল। পরে আমি আসার পর ওখান থেকে বলতেছি যে ভাইয়া আমার তো কনস্ট্রাকশনের কাজও করতে পারবো না, যেহেতু আমার হলো বুকে একটা চাপ পড়ে সমস্যা, সেক্ষেত্রে করতে পারবো না। সেক্ষেত্রে আপনি আমারে হয়তো যদি পারেন আমার ট্যুরিস্ট ভিসা করে হয়তো মালয়েশিয়া কিংবা কোনো দেশে পাঠিয়ে দেন, আমার ওখানে লোক আছে, আমি অ্যাডজাস্ট হবো। আমার ধরেন এর কাছে 50,000 টাকা বকেয়া ছিল, বলছিল 1 সপ্তাহের ভিতর কাজ করে তারপর হলো আমারে হলো সেই টাকাটা নেবে, কিন্তু আমারে সারা 2 মাসে কোনো কাম দিতে পারেনি। 3 মাসের মাথায় এসে আমার এই কাজগুলো দিয়েছে। পরে আমি কনস্ট্রাকশন সাইডে যাওয়ার পরে আপনার একটা ব্লক আপনার 25 কেজি 30 কেজি করে করে ব্লক দেখাচ্ছে, আপনার 8 তলা থেকে 9 তলাও নেওয়া লাগতেছে, মাথায় করে 10 তলাও নেওয়া লাগতেছে, আবার ফ্লোরে সেইগুলো নিয়ে কাম করা লাগতেছে। আমি সেই ব্লকগুলোর হেল্পারি করতে লাগলাম। হেল্পারি করতে করতে আপনার হঠাৎ করে আমি ওই ব্লকগুলো উপরে আপনার 4-5টা ব্লক চাপাইছি, 25 কেজি 30 কেজির ব্লকগুলো, এবং সিমেন্ট ছিল এবং লোক ছিল। সে আপনার একটা আপনার এইগুলা আপনার মাছাগুলা আমার গার উপর সব ভেঙে আমি নিচে পড়ে গেছি, ওই ব্লক সহ ওই মাছা সহ আমি নিচে পড়ে গেছি। মাজাইতে অনেক আঘাত পাইছি, কাটে কুটে গেছে এবং পায়ে কাটিয়ে গেছে। পরে আমি ওখানে 2 দিন শুয়েছিলাম। পরে চাইনা বস এসে বলে তুমি কাজ করো না, তাহলে তুমি চলে যাও। পরে আমি দালালের বললাম যে ভাই আমি তো এরকম অ্যাক্সিডেন্ট করছি, সেক্ষেত্রে আমার তো এইভাবে কাম করা এখন সম্ভব না। পরে কাম করা সম্ভব না, আপনার হলে সুস্থ হন, সুস্থ হয়ে ওখানে কাম করার চেষ্টা করেন, 2-1 মাস করেন, তারপরে অন্য সাইডে নিয়ে যাবো না। তা বললাম ভাই আমি কাজ করতে পারবো না, আমি এই কাজগুলো আমাকে এই কাজগুলো আমার দেবেন কেন? এখানে বললো 48,000 টাকা বেতন, $400 বেতন, কিন্তু ভাইয়া 30 দিনে ডিউটি করতে হবে। একটা মানুষ কোনো দিনও 30 দিন ডিউটি করতে পারে না। আপনার $400 বেতন দেবে, আপনার প্রত্যেক দিন আপনার $13 করে বেতন, $13 কত? এখন আপনার হয়তো মাসে অসুস্থও থাকতে পারেন, ইউ করতে পারেন, সেক্ষেত্রে আপনার বেতন হয়তো 30,000 টাকা পেতে পারেন। 30,000 টাকা পাবেন, সেক্ষেত্রে আপনার পকেট খরচ আছে, খাওয়া খরচ আছে, তাহলে আপনার ফ্যামিলি দেবেন কীভাবে আর সংসার করবেন কীভাবে? পরে আমি বললাম যে ভাই আমি চলে আসতে চাই, আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সে বলতেছে চলে আসা যাবে না, চলে আসলে নিজের টাকায় খরচ করে থাকতে হবে, নিজের টাকা খরচ করে খাইতে হবে। আমার দালাল বলে এইটা, মানে ওখানে যে কাজে পাঠাইছে পরবর্তীতে এখানকার যেই দালাল আছে সেই দালাল আমার দালালে বলছিল, আমার নাম হাসান, যে হাসানের আপনি কাজে পাঠাচ্ছেন ঠিক আছে, তার শরীরের কন্ডিশন যেহেতু ভালো না, সে যেহেতু এই কামের কথা বলছেন, এ তো এই কাম করতে পারবে না, কারণ শরীর স্বাস্থ্য ভালো হলে যে করতে পারে তা কিন্তু না। পরে বলছে সমস্যা নেই, সেটার রিস্ক আমি নেবো, আমার দালালে বলছে, আমার ওই দালালের কাছ থেকে। আমার এই দালাল ওই দালালের কাছে বলছে যে এই রিস্ক আমি নেবো, এই কথা বলে তার কাছ থেকে $150 দিয়ে আমার আবার কিনে এনেছে। এই দালাল এখানকার যে দালাল আছে সেই দালালের কাছ থেকে আমার আবার, হ্যাঁ মানুষ কেনা বেচা হয়। আপনার সাইডে কাজ হচ্ছে না, সে আবার আরেক সাইডে $150 বেশি আপনার আরেক সাইডে কাজে পাঠাচ্ছে, কিন্তু সেটা কাজে পাঠাবে ঠিক আছে, কিন্তু ওখানকার বেতনের রিস্ক টিক্স সব কিন্তু আপনার নিতে হবে। মানে বেতন সেই দালাল আর দেবেন না, আপনি যে দালাল আন্ডার আছেন সেই দালাল বাদ, তখন আপনার দালাল। ফলে আমার দালাল এইভাবে কিনে এনেছে, কিনে নেওয়ার পর আমি চলে আসি। এখন আসার পরে আমার দালাল এখন আমার ধরেন আর রুম ভাড়া দেবে না, এখন পর আমি পাসপোর্ট টাসপোর্ট আপনার হোটেলে জমা দিচ্ছি, জমা দেওয়ার পর আমার কাছে এখানকার কিছু টাকা ছিল, আমার আপনার সকালবেলা খাইতে চাই না, কাজ করা সম্ভব না, 30 কেজি 25 কেজি টাকা আপনার 8 ঘন্টা ডিউটি, 9 ঘন্টা ডিউটি। তারপরে আপনার এখানে আসার পরে আমার কাছে যে টাকা ছিল ওই টাকার জন্য হোটেল ভাড়া দিতে হলো। আমি দেওয়ার পরে আমার কাছে আজ কয়দিন ধরেন কোনো টাকা পয়সা নাই, প্রায় দিনে আমাকে বলে টাকা দেন। পর আমি সেই দালাল, সে মেন দালাল যেটা সুজনের ভাই সজল, তাকে আমি বলছি যে ভাই আমার কাছে তো টাকা নাই, এরকম। সে মেসেজ ফোন দিলে তারে ফোন দেওয়া যাবে না, এত ব্যস্ত মানুষ, তার সাথে ফোনে কথা বলা যাবে না, তার আগে মেসেজ দিতে হবে। আমি যদি মেসেজ দিই ভাইয়া আমার এই প্রবলেম, আমি তো এখন এইভাবে কাজ করতে পারতেছি না, আমার আপনি টাকা খাওয়ার সমস্যা হচ্ছে, রুম ভাড়ার সমস্যা হচ্ছে, আপনি আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? সে আমারে বলে হাই হ্যালো গুড ইভিনিং, কেমন আছো, শরীর স্বাস্থ্য কেমন আছে, এর উপর আর কোনো কথা বলে না।
পরে আবার দেখা গেছে একদিন পরে আবার বলে আচ্ছা তোমার গ্রুপ কল আইনে তোমার দালালের সাথে আমি কথা বলবো। বলার পরে আচ্ছা ঠিক আছে, পরে আবার 2 দিন চলে যায়, আর কোনো খবর নেই না। পরে আমি 2 দিন পর আবার যদি মেসেজ দেয় ভাই আপনি বলেন গ্রুপ কলে কথা বলে আমার এটা সমাধান করবেন, কি সমাধান করে না, শুধু সান্ত্বনা দিয়ে রাখে আজকে কালকে পরশুদিন করতে হতে। পরে বলে তুমি যদি এখন বাড়ি চলে যাও 1 টাকাও কামাই না করে, তাহলে বাড়িতে যায় তো তুমি গ্যাঞ্জাম করবা, ঠিক আছে 3 মাস পুঁজি নাই, এই সমস্যা ওই সমস্যা। কারণ যে কোনো একটা বিদেশের রুলস আছে 3 মাসের মধ্যে কোনো কিছু না করতে পারলে হয়তো কিছু একটা সলিউশন পায়। পর আমার বলতে থাকে তুমি বাড়িতে হয়তো গ্যাঞ্জাম করতে পারবা, এই করবা ওই করবা। পর আমি দালালের বললাম যে ভাই এখানকার যে দালাল, যে ভাই আপনি এই ঘটনা আপনি আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। পর আমার এই দালাল এখানকার দালাল বললো তুমি কোন বাল ছিটতে পারো আমার সেরোগা। আমি বললাম ভাই বাল ছিটতে পারো মানে আমি প্রয়োজন আমার বাড়ি না পাঠালে আমি এখানকার যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের কাছে যাব, থানায় যাব এবং আমি যে জায়গায় যাওয়া লাগে যাব। পরে বলে আপনি 3 মাস হয়ে গেছে, আপনি যেই বাল ফেলেন গা, ঠিক আছে যে বাল ফেলেন গা। পরে এদিক ধরেন আমার ফ্যামিলির করুন পরিণতি, আম্মা ধরেন অসুস্থ, প্রত্যেক দিন ধরেন ডাক্তারের কাছে নেওয়া লাগতেছে। আমার ছোটো বোনের গয়নাগাতি ছিল সেইগুলো বিক্রি করে আমার আজকে 3-4 মাস কিস্তি চালাইছে। এই মাসে এখনও ধরেন আমি কিস্তি দিতে পারিনি, কিস্তিওয়ালা বারবার ধরেন আমাকে ফোন দিচ্ছে, বাড়ির উপর অনেক প্রেশার করতেছে, কোনো দিক থেকে কোনো অপশন নাই। আমি ধরেন একদম মানে মরিয়ে শেষ হয়ে গেছে আমি, ঠিক আছে। ফ্যামিলি চালাচ্ছে বলতে আমার ধরেন ছোটো বোনাই আছে একটা, সে ধরেন ওই 15-20 হাজার টাকার একটা চাকরি করে, সে ওই মাঝে মধ্যে ওই কিছু দিলে দেখা যাচ্ছে বাজারঘাট করলে সেখান থেকে সে বাজারঘাট আমার বোন যে মানে আমার বাড়িতে দিয়ে আসতেছে তারা সেটা খেয়ে থাকতেছে। খুবই করুণ পরিণতি। আমার ধরেন কোনো আর্থিক কোনো জায়গা জমি নাই, কোনো কিছু নাই, বাপে অসুস্থর কারণে কাজ করতে পারে না, ঠিক আছে। আমাকে এইভাবে আশ্বাস দিয়ে আনছে, আচ্ছা আমারে বলেন আজকে সকালবেলা এক কাজের কথা বলে, বিকালে আর এক কাজের কথা বলে, সন্ধ্যায় আর এক কাজের কথা বলে, আমাকে খালি সান্ত্বনা দেয়, কিন্তু আমাকে বাড়ি পাঠায় না। আমি এও বলছি ভাইয়া আমি দরকারে যেহেতু বিপদে পড়ছি, আমি যেহেতু গার্মেন্টসে কাম করছি, তাহলে আমার বাড়ি পাঠানোর আপনার ব্যবস্থা করেন, আমি যেভাবে হোক আর বন্ধু বান্ধবের কাছে হাওলাত করে হোক আর এখানকার দালালের কাছে জেনে হোক আমি হাওলাত করে, কিন্তু মানুষের কাছে আমি হাত পাইতে আমি হইলেও নিয়ে যাই, আমি বাড়ি যাই, আমি অর্ধেক টাকা আমি দিচ্ছি, অর্ধেক টাকা আপনারা দেন, আমি বিমান ভাড়া করে যাই না। তারা সকালে এক কথা বিকালে এক কথা। সকালে বললে হ্যাঁ তুমি কি শিওর যাবা, আমি বললাম হ্যাঁ আমি ভাই শিওর যাবো। সেই কথা বললে আমার বলে তুমি যে 50,000 টাকা বকেয়া আসো সে 50,000 টাকা আগে দিয়ে তারপরে যাও। আমার দালালে বলে যে তুমি 50,000 টাকা তোমার কাছে বাকি আছে, বাকি সেই টাকা দিয়ে আমার তারপরে তুমি এখান থেকে যাও, জেনে মনকে সেনে যাও, ওইটা আমার দেখার বিষয়। পরে বললাম ভাই আপনারা আমি সেই টাকা দেবো, ঠিক আছে, আপনি আমার যে 3টা মাস 5টা মাস যে ক্ষতি করলেন সেই ক্ষতিটা দেন, আপনি আমার এই বেতনটা দেন, আপনি আমারে আমি আপনার ওই 50,000 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরে এলো বিস্তারিত বলার পরে সে আর কোনো কথা বলে না, তখন কথা না বলে পরে বলতে ভাই আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন, সমস্যা নাই, আমার সাথে আর কোনো যোগাযোগ করে না, আমার ওই দালালে কোনো যোগাযোগ করে না। এখন ধরেন আমার ফ্যামিলির খুবই করুণ পরিণতি। কিস্তিওয়ালা ধরেন আমার 42,000 টাকা কিস্তি, 1 লাখ কামাই করে 42,000 টাকা কিস্তি দেওয়া গার্মেন্টস সেক্টরে অসম্ভব, ঠিক আছে। আমার এইভাবে বললো এই ব্যাংকেতে না হলে ওই ব্যাংকেতে টাকা তোলার পরে এইভাবে এসে তাও 50,000 টাকা বাকি বললে 1 সপ্তাহের ভিতর কাজ হবে, 70,000 টাকা বেতন। এই কাজও দিতে পারতেছে না, ওই কাজও দিতে পারতাম, আমাকে খালি 3 মাস ধরে খালি ধরেন ঘুরাচ্ছে, ঠিক আছে। এখন আমি মানে এমনও সময় আছে আপনার না খেয়েও থাকা লাগতেছে, এমন সময় আছে না খেয়েও থাকা লাগতেছে, এখন পানি খেয়ে থাকতেছি, কিন্তু আমার সে বাড়ি পাঠাবে না। এখন আমি বাড়িতে টাকা আনবো, আমার ধরেন সেই কোনো পজিশনও নাই বাড়িতে টাকা আনার। আর আপনি নতুন যারা এরকম আসতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্য বলি ভাই আপনাদের আমি ভাই, ছোট ভাই, বড় ভাই যেটাই মনে করেন, আপনাদের আমি 2টা হাত জোর করি, আপনাদের পায়ে ধরি ভাই, আপনারা কেউ লাউসে আসেন না। লাউসে যারা যে বলে রেস্টুরেন্টের কাজ দেবে, বারে কাজ দেবে, এই শপিং মলে কাজ দেবে, ভাই এখানে কোনো কাজ নাই ভাই, এখানে কোনো কাজ নাই। এখানে কনস্ট্রাকশন এবং সোলার আর আপনার হইলো টানেল ছাড়া ওখানে কোনো কাজ নাই। আর সেই কাজগুলো করবেন, ঠিক আছে, দেখা যাচ্ছে 3 মাস 4 মাস এসে কাজ করবেন, 1 মাস সেই মাসের বেতনটাও ঠিক করে পাবেন না, বেতনটাও দিচ্ছে না। আজকে কালকে পরশুদিন বলতে সেই বেতনটাও দিচ্ছে না। আমাদের সাথেই কিছু পোলাপান আছে তারা কাজ করেছে 4 মাস, আমাদের সাথে 1 মাসে আসে, তারা একসাথে আসে আমাদের সাথে যে পোলাপানগুলা তারা কাম করছে, তারাও এখনও বেতন পায় নাই এই 3 মাসের ভিতর। হ্যাঁ এখানে মানুষ বেচা কেনা হয়। আপনার এখানে আপনার যে দালাল আনলো দেখা যাচ্ছে সে আপনার আরেক জায়গায় $200 দিয়ে বেচে দিল কিংবা $100 দিয়ে বেচে দিল, তখন আপনার রিস্ক, মানে এইভাবে বেচা কেনা হয়। কিন্তু এখানে পার্মানেন্টলি কোনো কাম নাই, আপনাদের কনস্ট্রাকশনের কাজই করবেন, আপনার সেই কাজটাও পার্মানেন্ট পাবেন না। দেখা যাচ্ছে 15 দিন করবেন, 15 দিন বসে থাকবেন। হ্যাঁ খাওয়া দাওয়া চিকিৎসা ধরেন আপনার গাড়ি ভাড়াও নিজের টাকা দিয়ে আসা লাগে, এমন পরিস্থিতি। আপনি 3 দিন বসে থাকবেন, 3 দিন বসে থাকলে কোনো চাই না আপনাকে রাখবে না, তখন আপনার বাড়িতে টাকা আইনে আপনার পকেট খরচ করে চালাতে হবে। সে দালাল আপনারা বেঁচে দিতে, সে দালাল আপনাকে আর নেবে না। এই যে আপনারা যে মনে করেন যে
এখানে যে দালালগুলো এই কাজগুলো করতেছে, এই দালালগুলোর বিপক্ষে আপনি কি বলতেছেন ওদের উদ্দেশ্যে? আমি এই দালালগুলো বিক্ষোভকে বলতে চাই, আমি সবাই আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি, আমাদের প্রত্যেক নিয়ত এমন কোনো দিন নাই যে বাংলাদেশিরা যারা 2-1 মাস আইছে তারা ব্যাক চলে যাচ্ছে না, তারা বাড়ি থেকে টাকা এনে ব্যাক চলে যাচ্ছে। লাউসে হ্যাঁ, লাউস থেকে, এই লাউস থেকে যারাই আইছে দেখা যাচ্ছে 1-2 মাস থাকার পরে দেখা যাচ্ছে 15 দিন কেউ কাজ করছে, কেউ 1 সপ্তাহ কাজ করছে, কেউ কাম করে নাই, তাদের কাজের সাইডে নিয়ে। এটা সব তো বুঝলাম, দালাল তো দালালি, ওরা তো নিজের পেট ছাড়া কিছু বোঝে না। এখন এই যে আপনার ফ্যামিলির কি অবস্থা, এটা কিভাবে চলতেছে? এত টাকা দেন না, আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমি বিয়ে শাদী করছিলাম। আমার ফ্যামিলির করুণ পরিণতি আমার ধরেন এই বোন বোনাই ধরেন আপনার ব্যবস্থা করছিল এই মাস থেকে, আর আমার কোনো ব্যবস্থা করতে পারতেছে না। কিস্তিওয়ালা ধরেন আমার বাড়ি থেকে আমার ঘর বাড়ি পারতেছে না ইটগুলা খুলে নিতে, এরকম অবস্থা। এরকম অবস্থা। এখন আমার ধরেন এখান থেকে আমি বেরোবো, আপনি যদি আমার এখন মাইরে ফেলেন, আমি প্রত্যেক দিন সকালবেলা ধরেন না খেয়ে থাকা লাগে। আমি যদি একটা চকলেট কিনে খাবো সেই পয়সাটাও আমার কাছে নেই, বাড়ি থেকে আনবো সেই পজিশনটাও আমার নাই। আর ফ্যামিলির এরকম করুণ পরিণতি। তাই আমি ভাইয়ারদের সবারকে উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাড়া যারা লাওসের উদ্দেশ্যে আসতে চান তাদের আপনাদের আমি হাত পাও ধরি, কেউ লাওসে আসেন না ভাই, লাওসে কোনো কাজ নাই। আপনারা যদি বলবি $600 $700 এগুলো সব মিছা কথা, সব প্রতারক এইগুলা, এখানে কোনো কাজ কামের ব্যবস্থা নেই ভাই। এরা এইভাবে মিছে কথা বলে আসে। $500 বেতন দেবে কোম্পানির চাকরি বলে, আমাদের তো এটা নাই। আমরা আসছে 2-3 দিন পর দেখে বুঝলাম টিআরসি কার্ড বানানোর জন্য করলো। হ্যাঁ টিআরসি কার্ড বানানোর জন্য 1 মাস টাইম লাগে, কিন্তু কোম্পানিতে যারা আসে বর্তমানে আমাদের কোম্পানির মাধ্যমে আমাদের আইসি, কোম্পানিতে পাঠাইবে, বলছে যে 2 দিন পরে তুমি কাজ পাবা, ঠিক আছে, কাজ টাজ করবা। যদি কোম্পানি বেতন না দেয় তাহলে তুমি আমাদের বাসায় এসে টাকা নিয়ে দেবা, 50,000 টাকা তোমার ফিক্সড বেতন, আর যা বেশি হবে ওটা আমরা কম্প্রোমাইজ করবো। কোথায় আলহামদুলিল্লাহ আমার 50,000 চলবে, কারণ আমি গাজীপুর গার্মেন্টস চাকরি করছি, মাসে 25, 30, 32, 35,000 টাকা বেতন পাইছি। এখন তো মনে করেন যে দেখলাম যে এলাকায় সবাই যাচ্ছে এগুলো প্রতারণার ফাঁদ। প্রতারণা ফাঁদ, ঠিক আছে। এই পরে আমরা এখন মনে করেন যে 7-8 জন একই এলাকা থেকে আসছি, দেখলাম যে সবাই একই সেমভাবে আসছে, 7-8 জন লোক। আত্মীয় হয়। যারা আত্মীয় বলতে কি, আমার কোম্পানি এজেন্সি আছে আমাদের এখানে, একটা এজেন্সি আমাদের সম্পর্কে আত্মীয় লাগে, আত্মীয় স্বজন, ঠিক আছে। না, প্রথমে আমাদের বলছিল আমার নাম কি, আমাদের কম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না নিয়ে যাবে, বুঝতে পারছি, সমস্যা না, পুলিশ আসো। কম্বোডিয়া, চায়না, ভিয়েতনামে নিয়ে যাবে, কিন্তু তারপরে তো এই ঘুরে টুরে মানে সবাই আমরা নাখোঁজে বলছেন। তারপরে মানে অনেক রিকোয়েস্ট করে বা ফ্যামিলিকে রিকোয়েস্ট করে তারা এখন মনে করেন বাড়িতে বাড়িতে বলে নিয়ে আইছে লাওসে, অসুবিধা নেই, আপনি কথা বলেন। ঠিক আছে। তারপরে মনে করেন যে নিয়ে করলো, পরে আমাদেরকে মনে লাওসে পাঠায় বলে ঠিক আছে সমস্যা না, আমরা তো আছি, তোমাদের নিজের লোক, লস হবে না। পরে কত আপনারও সেম অবস্থায়, সেম অবস্থায়, হ্যাঁ, $500 এগুলো নিয়ে আসছে, নিয়ে আসছে, ঠিক আছে। আমরা কি বলে নিয়ে আসছে? আমাকে তো বলছিল হলো আমাকে রেস্টুরেন্টে কাজে দিবে, ঠিক আছে, হ্যাঁ আমাকে রেস্টুরেন্টে কাজে দিবে। কিন্তু এখানে আসার পর আমি বললাম যে ভাই তাহলে কি অবস্থা, আমাকে তো রেস্টুরেন্টে, পরে আমাকে বলতেছে যে দেখো এখানকার অবস্থাতে এমনি এরকম, তুমি আবার রেস্টুরেন্টে কাজে মানে যাওয়ার কথা বলতে চাও, এখানকার পরিস্থিতি তো বুঝতেই চাও। আমাদের সাথে যে আইছে মানে আমাদের এখানে আসার লাগে যে মানে বাড়ির যা মানে বলছিল, ঠিক আছে। তারপরে এখানে আসার পরে আমি তাকে বললাম যে ভাই তাহলে কী অবস্থা, আমার তো রেস্টুরেন্টে কাজে দেওয়ার কথা, কিন্তু পরে আমাকে বলতেছে দেখো এখানে তো এই অবস্থা, এখন তোমার কন্ট্রাকশনেই কাজ হইতেছে না, তাহলে তোমাকে রেস্টুরেন্টে কোন থেকে কাজ দিবি, ঠিক আছে। আমি সব কিছু দেখার পরে আমি তখন বললাম কি আচ্ছা ঠিক আছে, যেহেতু আসি সেহেতু আর বাড়ি যাব না। শর্টকাটে বলা হোক দর্শকের কাছে, হ্যাঁ হ্যাঁ, যেই কাজের কথা বলে ওই কাজ কি দেয়? না না, এখানে যে কাজের কথা বলে সেগুলো কোনো কাজই নাই, আসল কথা কোনো কাজই নাই। আর এখানে কোম্পানির কথা বলে নিয়ে আসা, ঠিক আছে, একটা কোম্পানি নিয়ে এসে কোনো সময় বসা রাখে না, এরা নিয়ে আসা এখানে বসায় রাখার পরে 1 মাস 2 মাস 3 মাস যখন ওদের সময় শেষ হয়ে যায় তখন মানে নিজের চিন্তা নিজের করা লাগবে আর কি, এই ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ 3 মাসের একটা চুক্তি আছে। না না, তারপরে আর দালালদের আর কোনো ধরারও কোনো কিছু নাই, আর কোনো ইউ নাই, ঠিক আছে। এইরকম চলতেছে আর কি। নতুন যারা আসবে তাদের বলতে চাই কেউ আসেন না, ঠিক আছে, এখানে কেউ আসেন না, এই লাওসে অন্তত কেউ আসেন না। এই লাওসের অবস্থা খুবই খারাপ, এখানে যেই আসবেন সেই ফাঁসে যাবেন, ঠিক আছে।
আপনাকে নিয়ে এ দালাল এক দালালের কাছে বেচবে, সে যদি কাজ কাম না দিতে পারে তখন আবার সে আর এক দালাল দেখবে, দেখে আবার আপনাকে আর এক দালালের কাছেও বেচে দেবে। বাঙালিদের কি অবস্থা? এই হলো পরিস্থিতি, ঠিক আছে? এখানে কেউ আইসেন না, অন্তত এই লাওসে কেউ আইসেন না, দুজনে আসেন, ঠিক আছে? মানে বাঙালিরা কি কি বিপদে পড়তেছে, কে কেমন বিপদে পড়লো, তারা দুঃখের, তাদের যে মানে খারাপ অবস্থা ওই সম্পর্কে কিছু বলেন। এখানে প্রত্যেকটা বাঙালি ভাইরই একই প্রশ্ন আপনার, যারাই আসে সবাই একই কথা বলে, হ্যাঁ, সবাই একই কথা বলে, ভাইয়া এখানে কোনো ভবিষ্যৎ নাই। এখানকার দালাল যারা আছে তারাই বলতেছে এখানে রাজমিস্ত্রি কাম ছাড়া, টানেল ছাড়া কোনো কাম তারা নাই। কি কি বিপদে পড়ছে বাঙালিরা? তারা আপনার এই বিপদে পড়ছে, 1 নম্বর বিপদ হলো খাওয়া খাওয়া দাওয়া। দাওয়া, এই কোম্পানি কোনো নামই নাই। আবার তাদের আবার আপনার মেন খাওয়া দাওয়া, তারপর আপনি যেই দালাল বিক্রি করে দিবি ওই দালালের কাছে যাওয়ার পরে কাম যদি না পান, পরে যদি আবার আপনি ফেরত যেতে চান সেই দালাল আর নেবে না, তখন আপনি নিজের যদি না খায় মইরাও যান, কেউ খোঁজ খবর নেবে না, না। সে কেউ খোঁজ খবর নেবে না, বুঝতে তখন পারছি। নিজের টাকা খরচ করে নিজে চলতে হবে। এভাবে সবাই কিস্তি নিয়ে আইছে, ঠিক আছে? এই যে আমাদের যে টিআরসি মানে একটা কার্ড যে এখানে করছে, ঠিক আছে? এই দেখেন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আমরা সার্চ দিয়ে কোনো জায়গায় খুঁজে পাই নাই, অন্তত এই লাওস দেশে, ঠিক আছে? এই হলো এদের পরিস্থিতি। এরা ভুংবাং দিয়া একটা কোম্পানি এদের আয়ত্তে নিয়ে এটা করে লোকজনে ক্লিয়ে এসে ঠকাইতেছে, ঠিক আছে? কোন কোম্পানির নাম? জি জি জি, বুঝতে পারছি। এদিকে দেন, আমি আবার কথা বলি, আপনারা বসে বলতে পারতেছেন না। মানুষকে কোনোভাবে দালাল হলো যে আমাদের বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, যার মুখের কথাই পাথরের কথা, কি পাথরকে তারা কি করে, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি, পাথরকে তারা বশ করে ফেলে। দালাল, বৈদ্য, বেডি মানুষ, এগুলো হলো যে ছেলেদের ব্রেন যে কীভাবে ওয়াশ করে, এগুলা করে মানুষজনকে আইন আজকে বিপদে আপদে ফেলায়। কেউ খায়া না খায়া বাইচা আছে, কোনোভাবে ফেরত যেতে পারতেছে না, কারো ফ্যামিলি কিস্তি, মানে এক একজনের মানে অবস্থা এরকম পারতেছে না যে বুক ফাইটে খানবার লাগে এই দেশে এসে। সো নেক্সট টাইম যারাই লাউসে আসবেন কাজের জন্য ভিডিওটা দেখবেন, অথবা আপনাদের পরিচিত লাউসে কেউ আসতে চাইলে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করবেন যে দেখো লাউসে আসার আগে বাঙালিদের কী অবস্থা। এখানে 100 জন লোকের ভিতরে 99% লোক বিপদগ্রস্ত, 1% হলো দালালগ্রস্ত। যে বিপদে পড়ছে সে বিপদ থেকে ওঠার জন্য সে নিজেও দালাল হয়ে বাহির থেকে লোকজন আনতেছে। আমি নিজে এক দালালের সম্মুখীন হইলাম, আমার সাথে তার কথাবার্তা আচরণে, ভাই আমি দুনিয়ার মানুষ চড়ায় ভাত খাই, 100টা দেশের কাছাকাছি ঘোরা হয়ে গেছে আমার, ওর মতো লোক আমি চিনি। আমি গেছি হোটেলে যেখানে বাঙালিরা ছিল তাদের খবর নিতে। আমি ভ্রমণ করি শুধু নিজের জন্য না, মানে ও আমার সাথে পারে না আমার কাছে খাই ফেলতে, কিন্তু ওর মতো 36টা মানুষের আমি সকালে একবার বিকালে একবার থাবড়াই। আমি এর মতো 14 শয়তানের আমি পিডাই, আমার লোকে আচরণ করে। আমি ওর জিনা হারাম করে দিতে পারবো এখানে। আমি একজন ট্যুরিস্ট, ভ্যালিড ট্যাক্স পেয়ার এই দেশের। আমি এখানে আসছি সব কিছু রুলস রেগুলেশনের ভিতর। সে আসছে এখানে লেবার বিষয়ে আইসা বাঙালিদেরকে, প্রবাসীদেরকে যে বিপদে ফালাইতেছে ম্যান পাওয়ারের কাজ করে। আমি তো দেশে গিয়ে নিজে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেবো, তার অ্যাড্রেস নিয়ে। যাই হোক, আপনারা যারাই আসবেন লাউসে চিন্তা ভাবনা করে আসবেন। বাকিটা নিজের উপরে, যতই কোম্পানি দেখ, অনলাইনে 36টা কোম্পানি খোলা যায়, এরকম টিআরসি কার্ড অনলাইনে 1000টা বানানো যায়। সো অন্ততপক্ষে এই দেশে কাজের জন্য আসবেন না, সবার প্রতি অনুরোধ। আসসালামু আলাইকুম।